নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আজকে রবিবার, কাল আবার শেয়ার মার্কেট স্বাভাবিকভাবেই ওপেন হয়ে যাচ্ছে। তো সামনের সপ্তাহে কোন কোন ট্রিগার পয়েন্টগুলো রয়েছে যেগুলো মার্কেটকে বড় মুভ দিতে পারে, সেই নিয়েই এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তবে তার আগে চলুন একবার দেখে নিই যে এই সপ্তাহে বাজার কি পুরো 5 দিনই চলবে নাকি কোনো ছুটি রয়েছে। তো তার জন্য আমরা হলিডে ক্যালেন্ডার খুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন, এর আগেও বলেছি এই জুন মাসের শেষের দিকে একটা ছুটি ছিল, এই 26শে জুন, এবং এর পরবর্তী যে ছুটি সেটা রয়েছে এই সেপ্টেম্বর মাসের 14 তারিখে। মানে জুলাই এবং আগস্ট মাসে কোনো ছুটি কিন্তু মার্কেটে নেই, অর্থাৎ এই সপ্তাহে বাজার পুরো 5 দিনই খোলা থাকবে। আর এরপরে বাজারের মহল কেমন চলছে দেখতে পাচ্ছেন, এই শুক্রবার দিন একটা ভালো তেজি নিফটি ফিফটি দেখিয়েছিল, এবং এই তেজিটা দেখিয়েছিল বলে 5 দিনে মোটামুটি দেখতে পাচ্ছেন 1.21%-এর কাছাকাছি তেজি এই নিফটি ফিফটিতে ছিল। এবং তারই সঙ্গে সঙ্গে সেন্সেক্স এটা শুক্রবার দিন 1.25% বেড়ে বন্ধ হয়েছে, এবং গোটা সপ্তাহে যদি বলি, গোটা সপ্তাহে দেখতে পাচ্ছেন 1.12% বেড়েছে। মানে বলতে পারেন শুক্রবারের যে তেজি, তার কারণে কিন্তু এই সেন্সেক্স নিফটি এগুলোতে এর আগের উইকে সামান্য তেজি দেখতে পাওয়া গেছে। আর এগুলো গেল আমাদের ইন্ডিয়ান মার্কেট। আমাদের ইন্ডিয়ান মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে শুক্রবার দিন এই যে আমেরিকান মার্কেট সেটাও তো ওপেন হয়। তো সেই মার্কেটটা কেমন কি পারফর্ম করেছিল দেখতে পাচ্ছেন, একটা প্রেসার লক্ষ্যই করা যাচ্ছে। এই আমেরিকান মার্কেট ডাউ জোন্স এখানে 0.77%-এর কাছাকাছি পতন ছিল, 406 পয়েন্ট পড়া। এবং এর সঙ্গে সঙ্গে যদি এই নাসডেক কম্পোজাইটের কথা বলি, এখানে দেখতে পাচ্ছেন 1.40% পতন রয়েছে, 361 পয়েন্টের কাছাকাছি পড়া। মানে বুঝতে পারছেন এই ডাউ জোন্সের তুলনায় নাসডেক বেশি পড়েছে, অর্থাৎ এই যে আইটি কোম্পানিগুলো রয়েছে সেখানে পতনটা একটু বেশিই দেখতে পাওয়া গেছে। আর আমাদের এই গিভ নিফটি এখান থেকে কেমন কি সংকেত রয়েছে যদি এই গিভ নিফটি দেখি, গিভ নিফটিতে এর আগের দিন কিছুটা তেজি ছিল, এই 1%-এর কাছাকাছি দেখতে পাচ্ছেন। গিভ নিফটি কতই বন্ধ হয়েছে, এই 24,395 বন্ধ হয়েছে। আর আমাদের নিফটি কতই বন্ধ হয়েছিল, এই 24,334-এ। অর্থাৎ এই নিফটি ফিফটির তুলনায় এই যে গিভ নিফটি রয়েছে এটা খানিকটা উপরেই বন্ধ হয়েছিল। তো এটা আমাদের নিফটির ওপেনিং এর জন্য কিছুটা পজিটিভ হতে পারে। আর এরপরে এই সপ্তাহে সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটার উপর ফোকাস থাকবে, এটা আমরা বহু দিন ধরেই শুনে আসছি, এই ইউএস এবং ইরানের মধ্যে যে যুদ্ধ চলছে সেটাই। মাঝখানে এই যে সিজফায়ার সেটা ঘোষণা হয়েছিল, কিন্তু তারপরে এই যে সিজফায়ার সেটা আবার ভেঙে যায়। দুই পক্ষই একে অপরের উপর অ্যাটাক করা শুরু করেছে, এবং দেখতে পাচ্ছেন ইরানকে সাজেস্ট করেছে মো সাসপেন্ডেড, অর্থাৎ এই যে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন হয়েছিল সেটা তারা সাসপেন্ড করার কথা সাজেস্ট করেছে। কিসের জন্য? কারণ এই জুলাই মাসে এই আমেরিকার তরফ থেকে ফেস স্ট্রাইকে 50-এর বেশি মানুষের মৃত্যুও হয়েছে। এই কনফ্লিক্ট কবে থেকে বেড়েছে দেখতে পাচ্ছেন, এই কিছুদিন আগে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা করে দিয়েছিলেন যে ইরানের সঙ্গে পিস ডিল এটা শেষ হয়ে গেছে, তারপরে এই অ্যাটাক শুরু হয়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে আজকের দিনের বড় খবর দেখতে পাচ্ছেন, এই ইরান এটা কনফার্ম করেছে ইউএস এবং ইসরায়েল মিলে তাদের যে নিউক্লিয়ার ফেসিলিটি রয়েছে এই নাতানজে, সেখানে জয়েন্ট স্ট্রাইক করেছে। মানে এই যুদ্ধ এটা এসকেলেট হচ্ছে। তো এই যে পাওয়ার প্ল্যান্ট এটা দেখতে পাচ্ছেন আন্ডার কনস্ট্রাকশন মোডে ছিল, তো সেই জায়গার উপর অ্যাটাক করে বসেছে এই ইউএস এবং ইসরায়েল। তারই সঙ্গে সঙ্গে ইরান তারা এটাও দাবি করছে যে আমেরিকা তাদের যে সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, মানে জনসাধারণ যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার গুলো ব্যবহার করে, যেমন এই পাওয়ার প্ল্যান্ট, তারই সঙ্গে সঙ্গে বিভিন্ন ব্রিজ থাকে, তো তার উপরে অ্যাটাক করা শুরু করেছে। যদি এই আমেরিকা তারা এই ব্যাপারটা বর্তমানে ডিনাই করেছে, এই আমেরিকা দেখতে পাচ্ছেন এই ইরান যে ক্লেম করেছে এই সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারে অ্যাটাক করার ব্যাপারটা, সেটা ডিনাই করে দিয়েছে। তবে যদি সত্যি সত্যি সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারের উপর অ্যাটাক হয়, তাহলে কিন্তু এই যে আরব সেটা খুবই গম্ভীর হবে, এবং তার পরিপ্রেক্ষিতে এই যে ইরান এরা রিটালিয়েটও করতে পারে। দেখতে পাচ্ছেন ইরান সেই রিটালিয়েশনের কথাও বলে দিয়েছে। ইরান ওয়ান্স ইউএস অফ হরমুজ রেড লাইন সেজ ইট উইল রিটালিয়েট ইফ ট্রাম্প ক্যারিজ আউট থ্রেটস। অর্থাৎ এই যে অ্যাটাক গুলো আমেরিকা চালাচ্ছে সেটা যদি আরো বেশি বাড়ে, তো তার পরিপ্রেক্ষিতে এই যে ইরান তারা পাল্টা আঘাত করবে। ইরান থ্রেটেন্স 0 আওয়ার, মানে যে কোনো সময় অ্যাটাক তারা করতে পারে, এই থ্রেটও ইরান দিয়ে রেখেছে। এটাও বলছে দেখতে পাচ্ছেন নো বর্ডার উইল বি সেফ, ইরান ওয়ান্স অফ ফুল স্কেল অফেন্সিভ এগেনস্ট ইউএস। মানে ডিফেন্সিভে তারা খেলবে না, অফেন্সিভ খেলবে, মানে আক্রমণাত্মক খেলবে, এরকমটা তারা বলছে। আর এই যে ইরানের বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে অ্যাটাক করা হয়েছে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে অ্যাটাক করা হয়েছে, এরই পাল্টা দেখতে পাচ্ছেন এই যে কুয়েত রয়েছে সেখানে ইরান অ্যাটাক করেছে। এই কুয়েত কি বলছে, এই ইরান তাদের যে পাওয়ার প্ল্যান্ট রয়েছে সেখানে অ্যাটাক করেছে, যার ফলে দেখতে পাচ্ছেন এই ফায়ারের ঘটনাও দেখতে পাওয়া গেছে। আর শুধুমাত্র এই পাওয়ার প্ল্যান্ট নয়, এই যে জল শোধনাগার রয়েছে দেখতে পাচ্ছেন ইরানিয়ান স্ট্রাইক ড্যামেজেসে উইথ ডিসালিনেশন প্ল্যান্ট, মানে এই যে লবণাক্ত জল থেকে পানীয় জল পরিশোধনের যে প্ল্যান্ট রয়েছে সেখানে অ্যাটাক করেছে। তো এর ফলে দেখতে পাচ্ছেন এই জলের যে অভাব সেটাও দেখতে পাওয়া যাচ্ছে। তো এই ধরনের যে জিনিসগুলো এগুলোকেই বলা হয় সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারে অ্যাটাক, এবং সেই জিনিসগুলো ইতিমধ্যে শুরু হয়ে গেছে। অর্থাৎ বুঝতে পারছেন এই ইউএস এবং ইরানের দিক থেকে এই বিআরআই কিন্তু বর্তমানে সুবিধা পাবে, অর্থাৎ যারা বাজারকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসে তাদের পক্ষে এই ইউএস এবং ইরানের তরফ থেকে খবরগুলো রয়েছে। আর এরপরে যদি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলি, তো এই যে এমসি রয়েছে বা আমেরিকার ফেড রয়েছে তাদের তো বিভিন্ন মেম্বার রয়েছে।
তো সেই যে বিভিন্ন মেম্বার রয়েছেন তারা বিভিন্ন জায়গায় বক্তব্য সামনে রাখবেন, তো সেই বক্তব্যের উপরে নজর থাকবে। এর আগে যখন শেষবারের মতো এই ইন্টারেস্ট রেটের ডিসিশন সামনে রাখা হয়েছিল সেটা অপরিবর্তিত রাখা হয়েছিল এবং তখন একটা হিন্ট দেওয়া হয়েছিল কিসের ব্যাপারে, হ্যাট রেট হাইক লেটার দিস ইয়ার, অর্থাৎ এই বছরেই পরবর্তীকালে রেট হাইক হতে পারে, এরকম হিন্টস সামনে এসেছিল। তো এনারা যে বিভিন্ন বক্তব্য বিভিন্ন জায়গায় রাখবেন সেটার উপরে মার্কেট ফোকাস রাখবে যে এনারা বারবার এই রেট হাইকের কথা বলছেন কিনা। যদি এই রেট হাইকের কথা বলেন তাহলে কিন্তু মার্কেটের নেগেটিভ ইম্প্যাক্টই পড়বে। আর এরপরে এআই সেক্টরের উপর নজর থাকবে। প্রথমত যদি কথা বলি, ভারতীয় কোম্পানিগুলো অল্প অল্প করে এই যে এআই ডিল সেগুলো সাইন করতে শুরু করে দিয়েছিল, তবে কোম্পানিগুলো বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে। এই এআই এর দিক থেকে ভারতীয় মার্কেটে কিছু চিন্তার ব্যাপারও রয়েছে, যেমন আজকের দিনেরই খবর দেখতে পাচ্ছেন ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন, তারই সঙ্গে সঙ্গে এই যে আইটি মিনিস্টার রয়েছেন এই অশ্বিনী যাদবজি, এনারা একটা মিটিং এ বসতে চলেছেন কিসের ব্যাপারে, দেখতে পাচ্ছেন এআই লিঙ্ক রিস্ক ইন ব্যাংকিং সেক্টর। তো এই ব্যাংকিং সেক্টরে এআই এর কারণে কিছু রিস্ক ফ্যাক্টর রয়েছে, সেই সব কিছুর ব্যাপারে আলোচনায় বসেছেন। আর যদি এই এআই এরই কথা বলি, তো এই এআই সেক্টরে কোন দেশ এখন সব থেকে বেশি এগিয়ে রয়েছে, এই আমেরিকা সব থেকে বেশি এগিয়ে রয়েছে। তো বর্তমানে আমেরিকাতেও এই কোয়ার্টারলি রেজাল্টের সিজন চলছে এবং এই সপ্তাহেও আমেরিকার বিভিন্ন এআই কোম্পানি তাদের এই যে কোয়ার্টারলি রেজাল্টের আপডেট সেগুলো সামনে রাখবে। তো সেই আপডেটের উপরে মার্কেটের ফোকাস থাকবে। যদি ধরুন এআই কোম্পানিগুলোর নাম্বার খুব ভালো এলো তাহলে আমেরিকার এআই কোম্পানিগুলো ভালো পারফর্ম করবে এবং এরই উল্টো দিকে আমাদের ইন্ডিয়ার আইটি কোম্পানিগুলোতে প্রেসার পড়বে। আর তেমনই উল্টো দিকে যদি কোয়ার্টারলি রেজাল্ট গুলো খারাপ আসে আমেরিকার কোম্পানিগুলোর এআই কোম্পানিগুলো, তাহলে আমাদের ইন্ডিয়ান মার্কেটের নর্মাল আইটি কোম্পানিগুলো ভালো পারফর্ম করতে পারে। এবং এই আইটি কোম্পানিগুলোর নাম্বারের উপর পারফরমেন্সের উপর এই যে নাসডাক তার যে ওঠা পড়া সেটা নির্ভর করবে। আর শুধুমাত্র আমেরিকাতেই নয়, বর্তমানে আমাদের ইন্ডিয়াতে কোয়ার্টার ওয়ান রেজাল্টের সিজন চলছে। কিছু বড় বড় কোম্পানি এই উইকেন্ডে তাদের নাম্বার পেশ করে দিয়েছে, যেমন রিলায়েন্স, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক। তো এই ব্যাংকগুলোর যে পারফরমেন্স সেগুলো মার্কেটকে বড় মুভ দিতে পারে। চলুন এই তিনখানা কোম্পানির যে নাম্বার সেগুলো আগে একবার দেখে নেবো, এই রিলায়েন্স, এইচডিএফসি, আইসিআইসিআই ব্যাংক। তারপরে এই সপ্তাহে কিছু কোম্পানি নাম্বার পেশ করবে, সেই নামগুলো আপনাদের সামনে রাখবো। প্রথমে যদি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কথা বলি, কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন, টোটাল যে সেলস সেটা 27% বেড়েছে এই ইয়ার অন ইয়ার। এবিটা দেখতে পাচ্ছেন 11% বাড়া ইয়ার অন ইয়ার, কোয়ার্টারলিও কিছুটা বেশি। এবং যদি নেট প্রফিটের কথা বলি, ইয়ার অন ইয়ার ডাউন হয়েছে, এই 30,783 কোটি ছিল সেটা থেকে পড়ে 23,196 কোটি হয়েছে। তবে কোয়ার্টারলি এখানে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া গেছে। আর মার্কেটের অনুমানের তুলনায় কোম্পানির নাম্বার কেমন এলো, দেখতে পাচ্ছেন রিলায়েন্স বিটস স্ট্রিট এক্সপেকটেশন অ্যাজ অল কি বিজনেস পোস্ট ডাবল ডিজিট গ্রোথ, মানে প্রত্যেকটা দিক থেকেই মার্কেটের যে অনুমান ছিল সেটাকে বিট করে গেছে। তো এই নাম্বার মোটামুটি ভালোই বলবো। তারপরে এই এইচডিএফসি ব্যাংক, এখানে কোম্পানির সেলস খুব বেশি বাড়েনি, 4% বেড়েছে মানে রেভিনিউটা। এবিটা 41% বাড়া ইয়ার অন ইয়ার, কোয়ার্টারলি কিন্তু ডাউন হয়েছে দেখতে পাচ্ছেন। এবং যদি নেট প্রফিটের কথা বলি, ইয়ার অন ইয়ার 18% আপ, 17,090 কোটি থেকে বের হয়েছে 20,383 কোটি। এখানে কোয়ার্টারলি কিছুটা ডাউনফল দেখতে পাওয়া গেছে। এবং যদি কোম্পানির এই যে নন পারফর্মিং অ্যাসেট তার সঙ্গে সঙ্গে গ্রস এনপিএ এগুলোর কথা বলি, এগুলো দেখতে পাচ্ছেন কোয়ার্টারলি কিছুটা বেড়েছে। এই গ্রস এনপিএ 1.15% ছিল, সেখান থেকে বেড়ে 1.17% হয়েছে, মানে কিছুটা বেড়ে গেছে এনপিএ, তো এটা খারাপ। তবে এই ইয়ারলি কোম্পানির যে এনপিএ এটা ডাউন হয়েছে। তবে ব্যাংকের ক্ষেত্রে এই যে কোয়ার্টারলি এনপিএর পরিবর্তনগুলো এগুলোই ফ্যাক্টর করে। তো দেখতে পাচ্ছেন এখানে গ্রস এনপিএ বেড়েছে, তার সঙ্গে সঙ্গে যদি নেট এনপিএর কথা বলি, এখানেও দেখতে পাচ্ছেন বৃদ্ধি দেখা গেছে, 0.38% থেকে বেড়ে 0.41% হয়েছে। তো এই এনপিএর দিক থেকে কোম্পানির নাম্বার খারাপ। তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে অ্যাসেট কোয়ালিটি এটাও খারাপ হয়েছে। কোম্পানির প্রফিট এটা 5% বেড়ে যাওয়ার কারণ কি, দেখতে পাচ্ছেন এই যে প্রভিশন বা ব্যাড লোন এখানে পতন দেখতে পাওয়া গেছে। এই প্রভিশন দেখতে পাচ্ছেন অনেকটা পড়েছে, আগে ছিল 14,441 কোটি, সেটা থেকে পড়েছে 3,060 কোটি। মানে কোম্পানি আগে অনুমান করছিল এই টাকাটা মানে 14,441 কোটি টাকাটা তাদের কাছে ফেরত আসবে না। তো সেই যে অ্যামাউন্টটা এটা তারা কম মনে করছে যে 3,060 কোটি টাকা তাদের কাছে ফেরত আসবে না। তো এই কারণেই এই যে প্রফিট বেড়েছে। কোম্পানির প্রফিটের দিক থেকে তারই সঙ্গে সঙ্গে নেট ইন্টারেস্ট ইনকাম এগুলোর দিক থেকে দেখতে পাচ্ছেন মার্কেটের যে অনুমান ছিল এগুলোকে মিস করে গেছে। তারই সঙ্গে সঙ্গে এই যে মার্জিন এটাও রেকর্ড লো জায়গাতে এসেছে। তো এই কোম্পানির নাম্বার খারাপের দিকে এসেছে বলবো। তারপরে এই আইসিআইসিআই ব্যাংক লিমিটেড, এখানে কেমন নাম্বার এলো, এখানে কোম্পানির সেলসে 6% বৃদ্ধি দেখতে পাওয়া গেছে, অর্থাৎ রেভিনিউ বেড়েছে, কোয়ার্টারলিও বাড়া। এবং এই নেট প্রফিট এটা ইয়ারলি এবং কোয়ার্টারলি বেড়েছে, 14,456 কোটি ছিল, এখান থেকে বেড়ে 16,276 কোটি হয়েছে। এখানে কোয়ার্টারলি ইমপ্রুভমেন্ট রয়েছে। এরপরে যদি গ্রস এনপিএ নেট এনপিএ এর কথা বলি, এগুলোতে ইমপ্রুভমেন্ট দেখা গেছে। দেখতে পাচ্ছেন গ্রস এনপিএ 1.40% ছিল, এটা থেকে পড়ে 1.38% হয়েছে, তো এটা ভালো। তার সঙ্গে সঙ্গে নেট এনপিএ এটা 0.33% ছিল, এটা কিন্তু খানিকটা বেড়ে গেছে, 0.35% হয়েছে, তো এটা কিছুটা নেগেটিভ।
তার সঙ্গে সঙ্গে এই যে ব্যাড লোনের পরিমাণ এটা দেখতে পাচ্ছেন পড়েছে, প্রভিশনটা পড়েছে, এটা ভালো ব্যাপার। প্রভিশনের আগের বারের তুলনায় দেখতে পাচ্ছেন 30.5% পড়েছে। কোম্পানির এই কোর প্যারামিটার গুলো দেখতে পাচ্ছেন মার্কেটের যে অনুমান ছিল সেটাকে বিট করেছে এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে অ্যাসেট কোয়ালিটি এটা স্ট্রং হয়েছে। তো এই নাম্বার মোটামুটি পজিটিভ। আর যদি এই সপ্তাহের কথা বলি, এই সপ্তাহে বড় বড় কোম্পানির নাম রয়েছে ইনফোসিস, ইন্ডিগো, পেটিএম, বাজাজ অটো, ইটার্নাল, মিশো, আদানি পাওয়ার, এরকম বহু কোম্পানির নাম্বার পেশ করবে। এই ক্রাইসিল রয়েছে, তারপরে গান্ধার অয়েল রিফাইনারি, তারপরে সেন্ট্রাল মাইন প্ল্যানিং অ্যান্ড ডিজাইন ইনস্টিটিউট, সিএসএম টেকনোলজি, এসআরএফ রয়েছে, তারপরে কঙ্কর দেখতে পাচ্ছেন, জিপি পেট্রোলিয়ামের নাম রয়েছে, ডক্টর লাল প্যাট্রায়াপ রয়েছে, ওম্যাক্স অটোস রয়েছে, এরকম বড় বড় কোম্পানি তাদের নাম্বার পেশ করতে চলেছে। আর এরপর যদি ট্রেড ডিলের ব্যাপারে কথা বলি, দেখতে পাচ্ছেন এটা জুন 23-এর খবর। কি খবর এসেছিল দেখতে পাচ্ছেন, ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল মে বি সাইন্ড বিফোর জুলাই 24। তো এই সপ্তাহে এই যে জুলাইয়ের 24 তারিখ সেটা পড়ছে। তো এক মাস আগে যে খবরটা সামনে এসেছিল, তো দেখতে হবে এবার ইউএস এবং ইন্ডিয়ার মধ্যে কোনো ট্রেড ডিল সাইন হয় কিনা। তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই ইসরায়েলের সঙ্গে ইন্ডিয়ার যে এফটিএ, এই ব্যাপারে কথাবার্তা চলছে। ইন্ডিয়া ইসরায়েল সেট ফর নেক্সট রাউন্ড অফ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট টক্স অ্যাজ ট্রেড ডিল গ্যাদার্স পেস। আর এরপরে আইপিও, এই আইপিওর যে মার্কেট সেটা আবার চাঙ্গা হচ্ছে। অনেক মেন বোর্ড আইপিও মার্কেটে আসতে চলেছে, যেমন দেখতে পাচ্ছেন এক্সটার্নেট টেকনোলজি রয়েছে, ইন্ডো এমআইএম রয়েছে, লোহিয়া কর্প রয়েছে, কিউব হাইওয়ে ট্রাস্ট রয়েছে। তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে ক্যালিবার মাইনিং অ্যান্ড লজিস্টিক্স, এতে যে আইপিওর অ্যাপ্লাইং ডেট সেটা রয়েছে 21 জুলাই। আর এগুলোতে গেলো মেন বোর্ড আইপিও। এছাড়া বিভিন্ন যে এসএমই আইপিও সেগুলো মার্কেটে আসছে। আর এরপরে ভারত সরকারের উপর নজর থাকবে, বিশেষ করে E20 পেট্রোল নিয়ে যে ডিবেট চলছে সেটার উপরে। জনসাধারণ তো এই ব্যাপারে বিক্ষোভ করছেই, তারই সঙ্গে সঙ্গে মারুতি সুজুকি এরাও সামনে এগিয়ে এসেছে। দেখতে পাচ্ছেন মারুতি কি বলছে, এই যে E20 রুল গভর্নমেন্ট সামনে রেখেছে, এটাকে চ্যালেঞ্জ করে দিয়েছে মারুতি। তো এই মারুতি তারা কি বলছে, এই যে তাদের ইঞ্জিন এত খারাপ হচ্ছে তার পেছনে এই যে কন্টামিনেটেড ফুয়েল বা E20 মেশানো ফুয়েল সেটাকেই তারা দায়ী করেছে। তো দেখতে হবে এসব কিছুর প্রেসারে পড়ে গভর্নমেন্ট এই ব্যাপারে নতুন কোনো সিদ্ধান্ত সামনে রাখে কিনা। আর এরপরে এফআইআই এবং ডিআই এর ডেটা, এই ডিআইআই তো ভারতীয় মার্কেটে কিনছে, কিন্তু এই এফআইআই তারা আবার আগের রূপে ফিরে গেছে। দেখতে পাচ্ছেন এর আগের সপ্তাহে ক্রমাগত তারা এই ভারতীয় মার্কেট থেকে বিক্রি করে দিয়ে বেরিয়ে গেছে। তো এটা চিন্তার ব্যাপার। তারই সঙ্গে সঙ্গে ডলার এবং রুপির সম্পর্ক এটাও আস্তে আস্তে দুর্বল হচ্ছে। আমাদের ইন্ডিয়ান রুপি দেখতে পাচ্ছেন এই এক মাস আগেই এই 94 কাছাকাছি পৌঁছে গিয়েছিল, সেখান থেকে আস্তে আস্তে আবার অনেকটা দুর্বল হয়ে গেছে। এই 96.29 বর্তমানে ট্রেড করছে। আর এরপরে গোল্ড এবং সিলভার, এই স্পট গোল্ড 4017 এই রেঞ্জে রয়েছে এবং তারই সঙ্গে সঙ্গে এই সিলভার এটাই 55 রেঞ্জে রয়েছে। তো মোটামুটি দেখতে পাচ্ছেন বিভিন্ন যে অ্যাসেট ক্লাস রয়েছে, এই সিলভার বলুন, শেয়ার মার্কেট বলুন, অন্যান্য আরো যে অ্যাসেট ক্লাস রয়েছে ক্রিপ্টোকারেন্সি, সেগুলো একই জায়গায় ফেঁসে রয়েছে। ওপর দিকে উঠলেও খানিকটা ওঠে, নিচের দিকে পড়লেও খানিকটা পড়ে, কিন্তু একই একটা রেঞ্জে রয়েছে। আর যদি ইন্ডিয়ান মার্কেটের হিসেবে বলি, ইন্ডিয়ান রুপির হিসেবে কথা বলি, গোল্ড দেখতে পাচ্ছেন 1,41,610 চলছে এবং সিলভার এটা অনেকটা পড়ে গেছে। এটা তো আড়াই রেঞ্জে কনসোলিডেট করছিল, সেখান থেকে দেখতে পাচ্ছেন 2,16,860 বর্তমানে ট্রেড করছে। আর এরপরে ক্রুড অয়েল, এখানে কেমন কি পারফরমেন্স দেখতে পাওয়া যাচ্ছে। এই ইউএস এবং ইরানের মধ্যে টেনশন বাড়ার পরে এই ডব্লিউটিআই ক্রুড বলুন বা ব্রেন্ট ক্রুড বলুন, এখানে বৃদ্ধি দেখা গেছে। এই ব্রেন্ট ক্রুড কিছুদিন আগে 70 রেঞ্জে চলে এসেছিল, এখন দেখতে পাচ্ছেন প্রায় 90 রেঞ্জে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। আর এই ক্রুড অয়েলের দাম উঠুক বা বাড়ুক, বর্তমানে গভর্নমেন্ট কিন্তু এই যে পেট্রোল ডিজেলের প্রাইস এখানে সেরকম বড় পরিবর্তন আনবে না, যতক্ষণ না পর্যন্ত ইউএস এবং ইরানের মধ্যে এই যুদ্ধটা ফাইনালি বন্ধ হচ্ছে। কারণ ধরুন এই ব্রেন্ট ক্রুডের দাম যখন পড়লো, তখন গভর্নমেন্ট হঠাৎ করে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল। তারপরে আবার দেখতে পাচ্ছেন এই যে যুদ্ধ সেটা আবার শুরু হয়ে গেছে, ব্রেন্ট ক্রুডের দাম বাড়ছে। তো গভর্নমেন্ট বারবার এই যে পরিবর্তন সেগুলো করতে চায় না, মার্কেটে স্টেবিলিটি কমে যাবে। তো সেই কারণে যতদিন না যুদ্ধ কমছে এই পেট্রোল ডিজেলের দাম যে পড়বে সেরকম সম্ভাবনা কিন্তু নেই। আর এই ডলার ইন্ডেক্স এটা কেমন কি রয়েছে দেখতে পাচ্ছেন 100-র উপরে ট্রেড করছে। তো এটা অন্যান্য কারেন্সিগুলোর জন্য কিছুটা নেগেটিভ, এই 100.76 বর্তমানে ট্রেড করছে। আর এরপরে যদি ক্রিপ্টো মার্কেট দেখে নিই, তো এই মার্কেটেও একই প্যাটার্ন দেখতে পাওয়া যাচ্ছে, মার্কেটের মতনই, শেয়ার মার্কেটের মতন, কখনো খানিকটা উপরে উঠছে আবার পড়ে যাচ্ছে। এই ইথেরিয়াম $1871 ট্রেড করছে এবং এই যে বিটকয়েন এটা দেখতে পাচ্ছেন এই $64,420 বর্তমানে ট্রেড করছে। আর ভিডিও শেষে অপশন চেন, তো যদি উপরের দিকের কথা বলি তাহলে বুলেরা এই 24,500 এই লেভেলটা ভাঙার জন্য চেষ্টা করবে এবং নিচের দিকের যদি কথা বলি দেখতে পাচ্ছেন প্রতিটা 100 লেভেলে বড় যে সাপোর্ট সেগুলো তৈরি হয়েছে এবং মার্কেটে যে খবরগুলো রয়েছে তাতে মার্কেটে প্রেসার আসার সম্ভাবনাই বেশি রয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।